ছাত্র সংগ্রাম পরিষদ এখানে বসেই তারা চূড়ান্ত করে 11 দফা দাবি। এরই মধ্যে মূলধারার রাজনৈতিক দলগুলো ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি বা ডাক গঠনের মাধ্যমে 8 দফা দাবি পেশ করেছে। কিন্তু 17ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের এই বটতলায় যে ছাত্র সমাবেশটি করে সেটি কার্যত বিরাট আকার ধারণ করে। ছাত্ররা ওই দিন ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এরই মধ্যে ছাত্র সংগ্রাম পরিষদের অনেকটা মধ্যমণিতে পরিণত হয়েছেন তখনকার ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। আমি ছিলাম সৌভাগ্যবান, অথচ আমার থেকে বড় নেতা কিন্তু ছাত্র সংগঠনের যারা সভাপতি সাধারণ সম্পাদক তারা, কিন্তু আমি সৌভাগ্যের অধিকারী হয়ে আমি যখন সভাপতির ভাষণ দিয়ে 44 ধারা ভাঙার সিদ্ধান্ত নিলাম। 17ই জানুয়ারি যে ভাষণটা হয়েছিল মানে এখানে দাঁড়িয়ে আমরা টেবিলের উপরে এই যে এখানে তখন এইরাম পাকা ছিল না, এখানে টেবিলে দাঁড়িয়ে আমি বক্তৃতা করে যখন ঘোষণা দিলাম যে 44 ধারা ভাঙবো আমরা, তখন আমরা রাস্তায় যখন গেলাম তখন পুলিশ আমাদের উপরে আক্রমণ করলো, লাঠিচার্জ করলো, টিয়ার গ্যাস ছড়লো। প্রতিবাদে আমরা 18 তারিখ আবার কর্মসূচি দিই। 18 তারিখ আবার আরও ছাত্রর সংখ্যা বৃদ্ধি করে, তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6000 ছাত্র এই বারান্দায় প্রথমে ছাত্ররা ছিল। এই 18 তারিখ বারান্দা থেকে নেমে সবাই যোগদান করলো, আবার লাঠিচার্জ টিয়ার গ্যাস। প্রতিবাদে 19 তারিখ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আমরা মিছিল বের করলাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় রবিবার ছিল, সেদিন বন্ধ ছিল। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেই মিছিলে গুলি করলো, গুলিবিদ্ধ হল আসাদুল্লাহ নামে আমাদের ছাত্রলীগের এক কর্মী। এই গুলির প্রতিবাদে আমরা 20 জানুয়ারি আমরা এই কলাভবনে আমরা জমায়েত দিলাম। এমন কোনো স্কুল নাই যে স্কুলের ছাত্রছাত্রী আমাদের এই সমাবেশে যোগদান করেন। শ্রমিক পর্যন্ত আদমদীপ থেকে এসে এই কলাভবন পুরাটা ভরে দিল। আমরা এই বটতলায় টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তৃতা করার সুযোগ পেলাম না। আমরা ওই যে পোর্স তার উপরে যে গাড়ি বারান্দা, ওই ছাদের উপরে দাঁড়িয়ে আমরা তখন বক্তৃতা করেছি। 20 জানুয়ারি 1969 দুপুরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে একটি সমাবেশ শেষে ছাত্র সংগ্রাম পরিষদ একটি মিছিল নিয়ে হেঁটে হেঁটে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনের দিকে আসছিল। আর এই জায়গাটিতে আসার পরে পুলিশ মিছিলে গুলি চালায়, নিহত হয় ঢাকা ল কলেজের ছাত্র আসাদুজ্জামান। আসাদকে আমরা বুকে টেনে নিয়ে আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যখন নিয়ে যাচ্ছি, তখনই আসাদ আমাদের হাতের উপরে শাহাদাত বরণ করলো। তখন আমরা কিংকর্তব্য বিমূঢ়, অল্প বয়স আমাদের, তখন এই আসাদের লাশ নিয়ে সিঁড়ির উপর রেখে তার জামা খুললাম। এই জামা দিয়ে আমরা পতাকা তৈরি করে আমরা তাকে শহীদ মিনারে নিয়ে গেলাম। এই রক্তাক্ত আসাদের লাশ শহীদ মিনারে রেখে আমি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শপথ পরিচালনা করলাম হাত তুলে, তোমার এই রক্ত সে শপথ নিচ্ছি, তোমার এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। একুশ তারিখ 3 দিনের কর্মসূচি দিলাম। 22 তারিখ এমন কোনো বাড়ি নাই যে কালো পতাকা উঠে নেই, এমন কোনো গাড়ি নাই যে কালো পতাকা উঠে নেয় গাড়িতে। 23 তারিখ সন্ধ্যার পরে মশালের নগরীতে রূপান্তরিত হয়ে গেল ঢাকা শহর। 24 জানুয়ারি ছিল হরতাল। সর্বস্তরের মানুষ আগেই সাধারণ ছাত্রদের আন্দোলনে সামিল হয়েছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। 24 জানুয়ারি হরতাল চলাকালেই খবর এলো নবকুমার ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্র মতিউর সহ কয়েকজন নিহত হয়েছে। আর এই খবর শুনে ঢাকার রাস্তায় পিলপিল করে মানুষ নেমে আসতে শুরু করলো। এই পল্টন, কাছে সচিবালয়, এপাশে গভর্নর হাউস যেটি এখন বঙ্গভবন নামে পরিচিত, সেখানে এসে জড়ো হতে থাকলো স্রোতের মতো মানুষ। আগুন লাগালো আগরতলা মামলার যারা সাক্ষী তাদের বাড়িতে, আগুন লাগালো এনে লস্কর মুসলিম লীগের MNA তার বাড়িতে,
আগুন লাগালো প্রেস ট্রাস পত্রিকা, দৈনিক পাকিস্তান, মর্নিং নিউজ, সেই বিল্ডিংয়ে আগুন লাগালো বিচারপতি এসর রহমান, যিনি আগরতলা মামলার প্রধান বিচারপতি, তার বাড়িতে তিনি লুঙ্গি পরে পালিয়ে গেলেন এবং গণ-অভ্যুত্থান হয়ে গেল। এভাবেই রচিত হলো ইতিহাসের অন্যতম স্মরণীয় এক অধ্যায় 69-এর গণ-অভ্যুত্থান, যার ফলশ্রুতিতে পরের মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিল সরকার। মুক্তি পেলেন শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য রাজবন্দীরা। আর মার্চ মাসে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট